আমরা সামান্য মানুষেরা যখন আমাদের নিজেদের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নিয়ে মত্ত থাকি, তখন বোধহয় ওপরের দেবতারা মিটিমিটি হাসেন। নাহলে সব কিছু ওলট পালট হয়ে যায় কেমন করে। আমরা যা চাই তা কেন হয় না, যা ভাবি তা কেন হয় না? বোধহয় ইতিহাস তা চায় না। ইতিহাস চায় না মানুষেরা যা ভাবে তাই হোক। এমনকি ইতিহাস এও চায় না সেই দেশের নবাব সিরাজউদ্দৌলা যা ভাবে তাই হোক। তাই তো সেদিনও হেসেছিল জাফরগঞ্জ, মতিঝিল, মহিমাপুরের দেবতা, হাতিয়ারগড়ের দেবতা, এমনকি কলকাতা, হিন্দুস্তান, ইংল্যান্ড, সমস্ত দেশের দেবতারা। আর মনে মনে বলেছিল, আমার উপরে কোন নবাব বাদশা, আমার উপরে তোমরা কিভাবে রাজ করতে পারো দেখি। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস বেগম মেরি বিশ্বাসের ধারাবাহিক পর্বগুলি। আসুন শুনে নি আজকের পর্বটি। ওদিকে তখন হাতিয়ারগড় থেকে এসে ছোটমশায় হাঁপিয়ে উঠেছিল। হাতিয়ারগড় থেকে মহিমাপুর কম দূর নয়। মহিমাপুরের এই হাভেলিতেই এ নিয়ে কতবার আসা হলো, তবুও এবার যেন অনেকটা আশা হচ্ছে। ছোট বৌরানীর মুখখানা মনে করতে বড়ই ভালো লাগলো। এই ঘরেই, এইখানেই পালিয়ে এসে আশ্রয় চেয়েছিল। আর কার কাছেই বা যাবে? চেহেল সুতনের ভেতর থেকে পালিয়ে আসা কি অত সহজ? সেখানে খোঁজাদের চোখ এড়িয়ে বাইরে আসা সহজ নয়। মুর্শিদকুলি খাঁর আমল থেকে সেখানে পাহারাদারি চলছে। আকাশের চন্দ্র সূর্য যারা দেখতে পায় না, তাদের মধ্যে দিন কাটাচ্ছে ছোট বৌরানী। বিয়ের পর থেকেই যেই বউ বরাবর ছোটমশাইয়ের পাশে না শুলে ঘুমোতে পারেননি, তাকে আজ মুসলমান হারেমের মধ্যে বন্দী হয়ে রাত কাটাতে হচ্ছে। ওগো, তুমি তো জানো তোমাকে ছাড়া আমিও থাকতে পারি না। আজ কতদিন হলো আমি কাছারির কাজকর্ম কিছুই দেখতে পারিনি। জগা খাজাঞ্চি বাবু জমা খরচের খাতা নিয়ে এসে আবার ফিরে গেছে। সমস্ত হাতিয়ারগড়ই অন্ধকার মরুভূমি হয়ে গেছে আমার কাছে। তোমার কষ্টটাও কি আমি বুঝি না ভেবেছ? মহারাজ কৃষ্ণচন্দ্র কেবলই বলেন ধৈর্য ধরতে। মহারাজ কি করে বুঝবেন? মহারাজের বয়স হয়েছে, ছেলে মেয়ে হয়েছে। কিন্তু আমি তোমাকে কি দিতে পেরেছি? দিওয়ান মশাইকে আবার ডাকলেন ছোটমশাই। কই, এখনো তো আসছেন না শেঠজি? এত দেরি হচ্ছে কেন? দেওয়ান মশাই বললে, মির্জাফর সাহেবের সঙ্গে আজ একটা ফয়সালা হচ্ছে কি না, তাই দেরি হচ্ছে। কিসের ফয়সালা? দেওয়ান মশাই বললে, আপনি কিছু শোনেননি? কাশিমাজার কুঠি থেকে ফিরিঙ্গিরা সবাই পালিয়েছে যে। না, সে তো শুনেছি, কিন্তু পালালে কি হয়েছে? পালানো তো ভালোই। দেওয়ান মশাই বললে, কিন্তু না বলি কই পালানো মানেই তো নবাবকে অগ্রাহ্য করা। আর তাছাড়া ইংরেজদের সঙ্গে এত ষড়যন্ত্র, এত মাখামাখি, সবই যে জানাজানি হয়ে গেছে। কিন্তু জানাজানিটা হলো কি করে? দেওয়ান মশাই বললে, ওই মরিয়ম বেগম সাহেবা সেদিন রাত্রে এখানে এসেছিল, সে তো সব শুনে নিয়েছে। সে কি? দেওয়ান মশাই বললে, শেঠজি এলে সব টের পাবেন। মোট কথা নিজামতের অবস্থা এখন খুব টলমল। নবাবের খুব ভয় লেগে গেছে। ক্লাইভ সাহেব নবাবকে যে চিঠি লিখেছে, তারপর তো ভয় হবারই কথা। কিরকম? কি চিঠি লিখেছে? লিখেছে সেপাই নিয়ে কাশিমবাজারের দিকে আসছে। কেন? কেন আসছে ক্লাইভ সাহেব? যুদ্ধ হবে নাকি? আর লিখেছে ফরাসিদের তাড়াবার জন্য আসছে। আর লিখেছে আমরা শিগগিরই কাশিমবাজার যাচ্ছি, আর সেখানে গিয়ে নবাবকে এক দস্তক দিতে হবে যে ফার্সিদের পাটনা থেকে ধরে আনবার জন্য 2000 সৈনিক আজিমাবাদের দিকে যেতে দিতে হবে। ছোটমশাই বড় ভাবনায় পড়ল। ঠিক এই সময়ে কিনা গণ্ডগোল শুরু হলো। আগে যুদ্ধ হয়েছিল কলকাতার জঙ্গলে।
কিন্তু এইবার তো একেবারে রাজধানীতে, রাজধানীর বুকের ওপর। ছোটমশাইয়ের বুকটা দূর দূর করে উঠল। বললে, জগৎ শেঠজি কি বলছেন? দেওয়ানজি জগৎ শেঠজির দপ্তরের বহুদিনের পুরনো লোক। যা কিছু সলা পরামর্শ করবার সমস্তই দেওয়ানজির সঙ্গে করে তবে কাজ হতো। তাই দেওয়ানজি সব খবরই জানে। নবাবের নাকি এখন একেবারে চরম অবস্থা। ফার্সিদের তাড়িয়ে দিলেও ভেতরে ভেতরে তাদের মাইনে ঠিক দিয়ে যাচ্ছে। কেউ বলছে বুশিকে আবার গোপনে ডেকে পাঠানো হয়েছে। একদিন একটা হুকুমত বার করে তার পরদিন আবার সেটা ছিঁড়ে ফেলে দেয়। এখন মতি স্থির করতে পারছেন না নবাব। আবার ওই দিক থেকে নবাবের গুপ্তচর খবর পাঠিয়েছে ইংরেজদের অর্ধেক সেপাই নাকি কাশিমবাজারের দিকে আগেই রওনা দিয়েছে। এত সব খবর হাতিয়ারগড়ে বসে ছোটমশাই পায়নি। যুদ্ধ যদি বাধে তাহলে শেষ পর্যন্ত হাতিয়ারগড়ও বাদ পড়বে না। সেখানে ডিহিদার রেজা আলী আছে। সে এসে টাকা চাইবে, লোক চাইবে, আগাম আবো চাইবে। ভাবতে ভাবতেই ছোটমশাইয়ের মাথাটা সেখানে বসে গোলমাল হয়ে গিয়েছিল। মনে আছে সেদিন যখন রাত অনেক হয়েছে তখন জগৎ শেঠজি মতিঝিলের দরবার থেকে ফিরেছিলেন। এমন উদ্বিগ্ন দেখা যায়নি কখনো জগৎ শেঠজিকে। বলেছিলেন, অবস্থা খুব খারাপ ছোটমশাই। সে তো সব বুঝতে পারছি। আপনাকে যখন চিঠি লিখেছিলাম তখন বিশেষ জানাজানি হয়নি। এই 2-3 মধ্যে একেবারে সমস্ত গরম হয়ে উঠেছে। নবাব নিজে গিয়েছিল মির্জাফর সাহেব জাফরগঞ্জের বাড়িতে। এখন অবস্থা বুঝে অন্যরকম ব্যবহার করছে। এখন আর কাউকে চটাতে চাইছে না। সেইবার তো আমার গালে চড় মেরেছিল সকলের সামনে। এইবার আবার খুব ভদ্র ব্যবহার করলে আমার সঙ্গে। ছোটমশাই বললে, এই সুযোগে আমার স্ত্রীকে বের করে নিয়ে আসা যায় না? জগৎ শেঠজি বললেন, কিন্তু শুনেছি আপনার স্ত্রী নাকি এখন আর চেহেল সুতুনে নেই। আমার সঙ্গে কথা ছিল আমি ডেকে পাঠাবো। ওই চকবাজারে সারাফত আলীর দোকানে কে নাকি কান্ত বলে একজন আছে, তাকে খবর দিলেই আপনার স্ত্রী আমার এখানে চলে আসতে পারবেন। কান্ত? সে আবার কে? জগৎ শেঠজি বললেন, কি জানি সে কে। ছোটমশাই বললে, তার কাছে কেন যেতে বলেছে? তা তো জানি না। বলেছেন যে তার কাছে গেলে আপনার স্ত্রীর কাছে সে খবর পাঠিয়ে দিতে পারবে। কিন্তু এখন তো আর তার কাছে গিয়ে কোনো লাভ হবে না। শুনছি নাকি আপনার স্ত্রী আমার কাছ থেকে কোনো খবর না পেয়ে কলকাতায় চলে গিয়েছিলেন। কলকাতায়? কলকাতায় কেন? বোধহয় ক্লাইভ সাহেবের কাছে কোনো সাহায্য পাবার আশায়। ছোটমশাই সোজা হয়ে উঠে বসল এইবার। বললে, কিন্তু আমি তো ক্লাইভ সাহেবের কাছে গিয়েছিলুম। মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে আমার স্ত্রীর কথাও বলেছিলুম। ক্লাইভ সাহেব তো জানে মরিয়ম বেগম আসলে কে। জগৎ শেঠজি বললেন, যখন ক্লাইভ সাহেব সব জানে তখন আপনার কাছে নিশ্চয়ই আপনার স্ত্রীকে পাঠিয়ে দেবে। কিন্তু এখন কি তার অত ভাববার সময় আছে? এখন এখানে নবাবের মনের যেমন অবস্থা ক্লাইভ সাহেবেরও তেমনি। সবই তো নির্ভর করছে মির্জাফর সাহেবের ওপর। কেন? মির্জাফর সাহেব কি করবে? জগৎ শেঠজি বললেন, মির্জাফর সাহেব আসলে যার দিকে ঝুঁকবে তারই জিত। মির্জাফরের সঙ্গে তো লেখাপড়া দস্তক সব চুকে গেছে ফিরিঙ্গিদের। কিন্তু বিশ্বাস তো কিছুতেই করতে পারছেন না। এদিকে আবার নবাব মির্জাফরকে দিয়ে কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলে। তাতে কথাটা যখন ক্লাইভ সাহেবের কানে যাবে তখন কি আর পুরোপুরি বিশ্বাস করতে পারবেন মির্জাফর সাহেবকে? তাহলে আমি কি করব এখন? আমাকে কি করতে বলেন আপনি? জগৎ শেঠজি বললেন, আমিও তো সে কথাই ভাবছি। ভেবে কিছু ঠিক করতে পারছি না। চকবাজারে সারাফত আলীর খুশবু তেলের দোকানে একবার যাব। ওই কান্ত না কি নাম বললেন, তাকে গিয়ে জিজ্ঞেস করব সে যদি কিছু হদিশ দিতে পারে। জগৎ শেঠজি বললেন, তা যেতে পারেন, কিন্তু সেখানে তার কাছে কোনো হদিশ পাবেন কি না সন্দেহ। কারণ মরিয়ম বেগম তো আর চেহেল সুতুনে নেই, কলকাতায় ক্লাইভ সাহেবের তাঁবে। তাহলে সেখানেই যাই, ক্লাইভ সাহেবকে গিয়ে বলি সব। জগৎ শেঠজি বললেন, আপনি একলা যাবেন? কেন? একলা গেলে দোষ কি?
না মানে মহারাজ কৃষ্ণচন্দ্রকে যদি সঙ্গে নিয়ে যেতে পারতেন ভালো হতো। আর তাছাড়া এখন ক্লাইভ সাহেবকে পাবেনই বা কোথায়? সাহেব তো শুনছি সেপাই লস্কর নিয়ে কলকাতা থেকে রওনা দিয়েছে। ছোটমশাই বললে, তাহলে আমি কি করব বলুন জগৎ শেঠজি? আমি তো আর কিছুই ভেবে উঠতে পারছি না। আপনি আমায় একটা কিছু পরামর্শ দিন। তাহলে বরং আজ আপনি সারাফত আলীর খুশবু তেলের দোকানে না হয় যান একবার, তারপর না হয় ক্লাইভ সাহেবের কাছে যাবেন। ছোটমশাই উঠল, বললে, হ্যাঁ তাহলে এখন যাই। এক্ষুনি যাবেন কি? এখন রাস্তায় রাস্তায় চর ঘুরে বেড়াচ্ছে। এখন আপনি এখানে এসেছেন এই কথা চরেরা জেনে ফেলতে পারে। আর একটু রাত হোক তখন যাবেন। তারপর একটু থেমে বললেন, হ্যাঁ আরেকটা কথা, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কে, কোত্থেকে আসছেন, আপনি যেন আবার বলবেন না। এখন এই ডামাডোলের সময় কখন কাকে ধরে কোতোয়ালিতে পুরে রাখে কিছুই বলা যায় না। ধরলে আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়ব। ছোটমশাই হতাশ হয়ে আবার বসে পড়ল। আর যেন তার দেরি সইছে না। জগৎ শেঠজি বললেন, হ্যাঁ আপনি এখন থাকুন, একটু রাত হলে তারপর একজন লোক দেব আপনার সঙ্গে। সে আপনাকে সারাফত আলীর দোকানটা দেখিয়ে দেবে। এখন আপনি একটু বিশ্রাম করুন, আমি আপনার খাওয়ার ব্যবস্থা করতে বলছি। এই বলে জগৎ শেঠজি খিদমতগারকে ডাকলেন। ওদিকে মুর্শিদাবাদের ইতিহাসে সত্যিই তখন ডামাডোল চলছে। এই মুর্শিদাবাদের নতুন কিছু নয়। যখনই একটা যুদ্ধ হয়েছে তখনই রাজধানীতে তোলপাড় শুরু হয়েছে। মুর্শিদকুলি খাঁ থেকে শুরু করে সরফরাজ খাঁ, আলীবর্দী পর্যন্ত কখনোই তার ব্যতিক্রম হয়নি। নবাব সিরাজউদ্দৌলা যখন ছোট ছিল তখন সারা মুর্শিদাবাদ তোলপাড় করে তুলেছে। কিন্তু সে আরেক রকম। সে ভাইতে ভাইতে লড়াই, বর্গীদের সঙ্গে হামলা, হিন্দুস্তানের লোকেদের সঙ্গে মোকাবেলা। কিন্তু এইবার আর তা নয়। এইবার গোরা পল্টনদের সঙ্গে, এইবার ফিরিঙ্গিদের সঙ্গে, এইবার রাজধানীর টনক নড়ে ওঠা ডামাডোল, এইবার রাস্তাঘাটে চুপি চুপি কথা, কানাঘুষো আলোচনা। এবার সন্ধে হলেই লোকেরা বাজার হাট থেকে বাড়ি চলে যাওয়া। যে গণৎকারটা চকবাজারের রাস্তায় বসে থাকতো অনেক বেলা পর্যন্ত, সেও বেলাবেলি পাতাড়ি গুটিয়ে চলে যায়। বলে, রাহু রন্ধ্রে ঢুকেছে, এবার আকাল আসবেই। বুড়ো সারাফত আলীর কোনো পরিবর্তন নেই। সে রোজ সন্ধেবেলা নিয়ম করে আগরবাতি জেলে দিয়ে গড়গড়ার নলে অম্বুরি তামাকের ধোঁয়া টানে আর আফিমের নেশায় মশগুল হয়ে মনে মনে গজরায়, আর অভিশাপ দেয় হাজি আহমদের বংশধরদের। অনেকদিন পর সেদিন নজর মোহাম্মদ এলো। সারাফত আলীর সামনে দিয়ে এলো না, পেছনের দরজা দিয়ে এসে চুপি চুপি কান্তকে ডাকলে, কিরে নজর মোহাম্মদ? হুজুর, আপনাকে তলব দিয়েছে মরিয়ম বেগম সাহেবা। এতদিন পর মরালি তাকে ডেকে পাঠাবে তা কান্ত ভাবতে পারেনি। বললে, মরিয়ম বেগম সাহেবা কি চেহেল সুতনে আছে? জি হুজুর, ছুপিয়ে ছুপিয়ে আছে, কেউ পাত্তা জানে না। কান্তের সমস্ত শরীরে আবার রোমাঞ্চ জেগে উঠল। এতদিন লোকের কানাঘুষো থেকে শুনে আসছিল মরিয়ম বেগম চেহেল সুতনে নেই। কত কি বাজে কথা শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিল। কেউ বলতো মরিয়ম বেগম সাহেবা একদিন নাকি শেষ রাত্রে মুর্শিদাবাদের গঙ্গার ঘাট থেকে বজরায় করে একলা চলে গিয়েছে। একজন নাকি আবার নিজের চোখে তা দেখেছে। আবার একটা গুজব উঠেছিল কলকাতায় ক্লাইভ সাহেব নাকি মরিয়ম বেগম সাহেবাকে গ্রেপ্তার করে রেখেছে। কত রকম গুজব শুনতে শুনতে কান্তর মনটা খারাপ হয়ে যেত। কতদিন ভেবেছে কাউকে জিজ্ঞেস করবে, সচ্চরিত্র পুরকায়স্থ মশাইকে জিজ্ঞেস করলে হতো। কিন্তু মতি ছিল আর যখন তখন যাকে তাকে আগের মতন ঢুকতে দেয়া হয় না। বশির মিয়াকেও জিজ্ঞেস করতে ভয় হয়েছে। কাউকেই বিশ্বাস নেই। শুধু মনসুর আলী মেহের মোহরার সাহেবের দপ্তরে গিয়ে হাজরেটা দিয়ে এসেছে, আর ঠিক দিনে মাইনেটা নিয়ে এসেছে। একটা ফর্সা ধুতি পরে নিয়ে কান্ত বেরোলো। নজর মোহাম্মদ বাইরেই অপেক্ষা করছিল। বাদশাকে ডেকে বললে, দেখো বাদশা, আমি একটু বেরোচ্ছি। বাদশা বললে, কোথায়, কত দেরি হবে? কান্ত বললে, তা বলতে পারি না,
নিজামতের জরুরি তলব এসেছে। কোথায় যেতে হবে, কি কাজ করতে হবে তা আগে থেকে বলবার নিয়ম নেই ওদের। যেতে গিয়ে কান্ত থামল, বলে, আচ্ছা দেখো, আরেকটা কথা, কেউ যদি আমার খোঁজ করে এখানে আসে, তাহলে তাকে যেন আর কিছু বলো না। বলো না যেন আমি কোথায় গেছি, কি কাজ করি, কোনো বৃত্তান্তই বলবার দরকার নেই। আর আমি এখানে থাকি কি না তাও বলবার দরকার নেই। নিজামতের কাছারিতে আজকাল বড্ড কড়াকড়ি করে দিয়েছে। বাদশা বললে, ঠিক আছে। মুর্শিদাবাদ চকবাজারে তখন অন্ধকার বেশ জমে উঠেছে। নজর মোহাম্মদ এবার কোথা দিয়ে যে কোথায় নিয়ে চলল কিছুই বোঝা গেল না। এদিকে কেন নজর মোহাম্মদ? সেই সোজা ফটক দিয়ে যাবে না? নজর মোহাম্মদ বললে, মরিয়ম বেগম সাহেবা অন্য মহলে আছে। শেষ পর্যন্ত যেখানে নিয়ে গিয়ে তুলল সে এক আজব জায়গা, ঠান্ডা নিরিবিলি। চেহেল সুতুনের কোনো শব্দ সেখানে পৌঁছয় না। ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে নজর মোহাম্মদ বাইরে চলে গেল। মরালি সামনে দাঁড়িয়ে, চেহারাটা যেন বদলে গিয়েছে তার। সেই চৌলুস আর নেই। মরালি বললে, কি দেখছো অমন করে? বসো। কান্ত বসল, বললে, আমি তোমার সম্বন্ধে অনেক কথা শুনেছি। সবাই বলছে তোমাকে নাকি ক্লাইভ সাহেব গ্রেপ্তার করেছে, তাই নবাব রেগে গিয়ে ফিরিঙ্গিদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। মরালি বললে, সবাই তাই জানে, কিন্তু নবাবও কি তাই জানে? হ্যাঁ। কিন্তু হঠাৎ এই গুজবটা রটল কেন? আর তুমিই বা সকলকে লুকিয়ে এখানে এমন করে কেন আছো? মরালি বললে, নবাবের বিপদের জন্যই আমি এই পথটা বেছে নিয়েছি। সবাই আমার জন্য নবাবের সঙ্গে শত্রুতা করছিল। সবাই ভাবছিল নবাব বুঝি আমার কথায় উঠছে বসছে। সবাই ভাবছিল আমি বুঝি নবাবের চর। তাই নবাবের ভালোর জন্যই আমি এখানে লুকিয়ে আছি। এখানকার কোনো বেগমরাও জানে না, নানি বেগম সাহেবাও জানে না। কেবল একজন জানে। কে? কে সে? তুমি চিনতে পারবে। যে তোমার সঙ্গে আমার বিয়ে সম্বন্ধ করেছিল, সেই ঘটক, সেই সচ্চরিত্র পুরকায়স্থ। সে এখন ইব্রাহিম খাঁ হয়ে গেছে মুসলমান হয়ে। মতিঝিলে মদের খেদমত করে। সে একলাই কেবল আমার খবর জানে। আর জানে ওই নজর মোহাম্মদ। কান্ত কিছু উত্তর দেবার আগেই মরালি বললে, সে যাকগে, যে জন্য তোমায় ডেকেছি সে কথাটাই বলি। কান্ত বললে, বলো। ওদিকে সর্বনাশ হয়েছে কলকাতায়। এই বলে নিজের ওড়নির ভেতর থেকে হাত গলিয়ে একটা চিঠি বার করলে। তারপর বললে, এই চিঠিটা আমাকে লিখেছে ছোট বৌরানী। ছোট বৌরানী? মরালি বলল, সেই হাতিয়ারগড়ের ছোট মশাইয়ের দ্বিতীয় পক্ষের বউ, যার জন্য আমি এত কাণ্ড করেছি। সে, তার জন্যই তো আমি নাম ভাড়িয়ে এই চেহেল সুতুনে এসেছিলাম। তাকে বাঁচাবার জন্যই তো আমি কলমা পড়ে মুসলমান হয়েছি। তাকেই রক্ষা করবার জন্য আমি মরিয়ম বেগম হয়েছি। অথচ তাকেই শেষ পর্যন্ত বাঁচাতে পারলুম না। কিন্তু এই চিঠি তোমার কাছে তিনি কি করে পাঠালেন? ওই ইব্রাহিম খাঁর হাত দিয়ে। ওই হাতিদের রোজ নিয়ে যায় গঙ্গার ঘাটে, নৌকো থেকে মদের পিপে নামে হাতির পিঠে করে মতিঝিলে নিয়ে আসে, তার হাতেই একজন দিয়ে গেছে আমাকে দেবার জন্যে। কান্ত বললে, লোকটা সত্যি ভালো। মরালি বললে, ও তো জানে যে ওর গণ্ডগোলের জন্যই অন্য একজন বুড়োর সঙ্গে আমার বিয়ে হয়ে গিয়েছিল। তাই ও মনে মনে খুব দুঃখ করে। বলে, আমার দোষেই তোমার এমন কপাল হলো মা। সে যাই হোক, এখন ছোট বৌরানীকে যেমন করে হোক বাঁচাতে হবে। ছোট বৌরানীর কি হয়েছে? মরালি বললে, আগে শুনেছিলাম যে ছোট বৌরানী ফিরিঙ্গিদের বাগান বাড়িতে আছে, তখন বিশ্বাস হয়নি। আর সেটা দেখবার জন্যই একবার ক্লাইভ সাহেবের পেরিন সাহেবের বাগানেও গিয়েছিলাম। কিন্তু সেবার তো সেই অমিচাঁদের হাতের লেখা চিঠি পেয়ে কেলেঙ্কারির কাণ্ড আরও হয়ে গিয়েছিল। এইবার আরেক কাণ্ড। কি? আরে এইবার ভুল করে ফিরিঙ্গিরা ওকে ভেবেছে মরিয়ম বেগম। নৌকো করে দুর্গা ছোট বৌরানী কেষ্টনগরের দিকে যাচ্ছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে।
পথে ফিরিঙ্গি সাহেবেরা ওকে মরিয়ম বেগম মনে করে গ্রেপ্তার করে রেখেছে, আর কোনো উপায় না পেয়ে আমার কাছে দরবার করেছে। আমি যেমন করে হোক ওদের যেন নবাবকে বলে বাঁচাই। নবাবকে বলেছ? নবাবকে এই অবস্থায় কি করে বলবো? এখন তো ফিরিঙ্গিদের সঙ্গে নবাবের যুদ্ধ লাগে লাগে। তাহলে কি করবে? মরালি বললে, সেই কথা বলতেই তো তোমাকে ডেকেছি। ঠিক করেছি আমি ফিরিঙ্গি কোম্পানি সাহেবদের কাছে যাব, গিয়ে বলবো ওদের ছেড়ে দাও। ও মরিয়ম বেগম নয়, আমি মরিয়ম বেগম। কিন্তু তখন যদি তোমাকে আবার ধরে রাখে? মরালি বললে, তা তো ধরবেই, এমন সুযোগ পেয়ে কি ছাড়বে? আমি ওদের কত ফন্দি ফাঁস করে দিয়েছি, আমাকে পেলে তো টুকরো টুকরো করে কেটে ফেলবে। কান্ত কি বলবে বুঝতে পারলে না। মরালির মুখখানার দিকে চেয়ে দেখতে লাগলো। মুখখানা অনেকদিন পর দেখছে কান্ত। একেবারে শুকিয়ে গেছে চেহারাটা, তাই প্রতিবাদ করার কথা তার মনে এলো না। আর যখন কখনোই মরালির কথার প্রতিবাদ করেনি, তখন এই কথাতেই বা প্রতিবাদ করবে কেন? মরালি বললে, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে, এজন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি, চলো। ওদিকে তখন সারাফত আলীর খুশবু তেলের দোকানের সামনে একজন ভদ্রলোক এসে জিজ্ঞেস করলে, এটা সারাফত আলী সাহেবের খুশবু তেলের দোকান? সারাফত আলী নিজে তখন নেশায় মশগুল, কিছুই উত্তর দিলে না। বাদশা পাশ থেকে উত্তর দিলে, হ্যাঁ, কি চাই আপনার? এখানে কান্ত নামে কোনো বাবু থাকে? সারাফত আলীর নেশা এতক্ষণে বুঝি হঠাৎ ভেঙে গেল। জিজ্ঞেস করলে, কন? হাজি আহমদ? কোথাকার কোন হাজি আহমদ তারই বুঝি ধ্যান হচ্ছে তখন মনে মনে। হাজি আহমদ কবে মরে গিয়ে জাহান্নামে চলে গিয়েছে। হাজি আহমদের ভাই আলীবর্দী খাও কবে মরে গিয়েছে। তবু মরে গিয়েও তারা যেন সারাফত আলীকে যন্ত্রণা দিচ্ছে দিনরাত। এখনও বুঝি সারাফত আলী সেই কথা ভুলতে পারেনি। সারা দোকানঘর আগরবাতি আর তামাকের ধোঁয়ায় ঢেকে আফিমের মৌতাতে সেই দুশ্মনদের কবর থেকে তুলে এনে যেন নতুন করে খুন না করলে বুড়োর তৃপ্তি হবে না। কান্তকে একদিন যে সারাফত আলী নিজের কাছে আশ্রয় দিয়েছে, সেও তো সেই মতলবেই। নিজে বুড়ো হয়ে গিয়েছে, চোখের তেজ নেই, হাতের পেশিতে সে জোর নেই, শুধু আছে বদলা নেবার অন্ধ জিদ। কান্তকে বুড়ো বলতো, আর কত দেরি রে, और कितना देर है तेरा? আর শুধু কান্তই বা কেন, কান্তর মতন আরও অনেক ছোকরাকে বাড়িতে রেখেছে, খাইয়েছে দাইয়েছে, আর নিজের মতলব সিদ্ধির স্বপ্ন দেখেছে। কিন্তু এক এক সময় বুড়ো হতাশ হয়ে পড়ে, আর বোধহয় দেখে যেতে পারলে না। হাজি আহমদের বংশের পতন দেখা আর বুঝি তার কপালে নেই। কান্ত বলতো, চেষ্টা করছি তো সাহেব, চেষ্টার কসুর নেই, लेकिन ওই মরিয়ম বেগম का साथ तेरा जान पहचान था, ও বেগম শালি নবাবকে মদত দেয় কেন? কান্ত প্রতিবাদ করত, কে বললে মদত দেয় সাহেব? সবাই বলে, সবাই তো বলে হাজি আহমদদের পোতা মরিয়ম বেগমের কথায় নড়ে বসে। কান্ত বলে, আপনি ভুল শুনেছেন জানাব। আমি ভুল শুনেছি? নিজের বার্ধক্যের কথা শুনলে খেপে যায় সারাফত আলী। নিজেই জানে সে বুড়ো হয়েছে, কিন্তু লোকে সে কথা বললেই দোষ। বলে, আমি ভুল শুনেছি? আমার কান কালা হয়ে গেছে? আমি কি বুড়ো হয়ে গেছি বেত্তেমিজ? আমি বেওকুফ? আর তারপর সেই নেশার ঘরেই বুড়ো খাস আফগানি ভাষায় গালাগালির বন্যা বইয়ে দেয়। সে ভাষা কান্ত বুঝতেও পারে না। বুঝতে না পারলেও কান্ত রাগ হয় না। বুড়ো মানুষের কথায় অত রাগ করতে নেই। কবে এক দুজন কোন হাজি আহমদ সারাফত আলীর চরম সর্বনাশ করে গিয়েছে, সে ঘা তখনও শুকোয়নি। আর সেই ঘায়ের যন্ত্রণায় তখনও সারাফত আলী ছটফট করে। আর যত ছটফট করে তত আফিম খায়, তত আগরবাতি জ্বালায়, তত তামাক টানে। আর টানতে টানতে যখন ধোঁয়ায় সমস্ত দোকান, সমস্ত স্মৃতি আচ্ছন্ন হয়ে যায়,
তখন আর কাউকেই চিনতে পারে না, অন্য লোককেও চিনতে পারে না, নিজেকেও চিনতে পারে না। তখন শুধু ঝাপসা ঝাপসা একটা নাম মনে থাকে, সে হাজি আহমদ। আর কেউ কিছু জিজ্ঞেস করলে ভাবে ওই বুঝি হাজি আহমেদের কথাই জিজ্ঞেস করছে। ছোটমশাই বড় মুশকিলে পড়ল, বললে, এখানে কান্ত বলে কেউ থাকে না? বাদশাহ সামনে এগিয়ে এসে বললে, না জানাব, ও নামে কেউ থাকে না এখানে। এ শারাফত আলী সাহেবের খুশবু তেলের দোকান। ইহা খুশবু তেল মিলতা হ্যায়। আপ কন? ছোটমশাই কি করবে বুঝতে পারলে না। এত আশা করে এসেছিল, তবে কি ভুল ঠিকানা শুনেছে জগৎ শেঠজি? আরও অনেক কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো পাশের দোকানেও কোনো হিন্দু ছেলে থাকে কিনা ওই নামে। কিন্তু যেরকম হালচাল তা দেখে আর ভরসা হলো না। রাত অনেক হয়েছে তখন। ছোটমশাই আস্তে আস্তে সেখান থেকে পা বাড়ালো। অবস্থা যখন সঙ্গীন হয়, ক্লাইভ সাহেবের মাথা তত খোলে। সংসারে এক একজন লোক থাকে যারা বিপদ ঝঞ্ঝাট ঝামেলার মধ্যেই নিজের ক্ষমতার প্রকাশ দেখাতে পারে। যত ঝঞ্ঝাট আসে ততই যেন তারা ঝঞ্ঝাটের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আনন্দ পায়। মির্জাফর খাঁকে একটার পর একটা চিঠি দিয়ে আসছে, কিন্তু অনেকদিন পর একখানা চিঠি এলো। মির্জাফর খাঁ লিখেছে, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি যদিও বা নবাবকে কোরআন ছুঁয়ে কথা দিয়েছি যে আমি ইংরেজদের কোনো রকম সাহায্য করব না, কিন্তু আপনি জেনে রাখুন আপনাদের সঙ্গে যে সন্ধিপত্রে সই দিয়েছি এখনও তা স্বীকার করছি, আর সেটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু শেষ মুহূর্তে উমিচাঁদ এসে হাজির হলো। উমিচাঁদের মুখের চেহারা দেখে ক্লাইভ সাহেবের কেমন যেন সন্দেহ হলো। তবুও মুখে হাসি এনে বললে, কি খবর উমিচাঁদ? পাশেই ওয়ার্ড সাহেব দাঁড়িয়েছিল। উমিচাঁদ বললে, আপনাদের জন্য যা করে এলুম তার জন্য চিরকাল কোম্পানি সিলেক্ট কমিটি আমাকে মনে রাখবে। কি করেছেন? উমিচাঁদ বললে, এই ওয়ার্ড সাহেবকে জিজ্ঞেস করুন। আমার নিজের মুখে বললে সেটা অহংকারের মতো শোনাবে। ক্লাইভ বললে, তবু বলুন আপনি। আপনাকে আমি এতদিন বিশ্বাস করে সব কথা বলে এসেছি, এখনও বিশ্বাস করছি। উমিচাঁদ সাহেব হেসে উঠল। বড় সর্বনেশে সেই হাসি। ক্লাইভ সাহেবের মনে পড়ল ঠিক এরকম হাসি শুনেছিল উমিচাঁদের মুখে যেদিন প্রথম ক্লাইভ সাহেব উমিচাঁদের বাড়িতে গিয়েছিল দরবার করতে। উমিচাঁদ বললে, আমরা কারবারি মানুষ সাহেব, আমরা ওইসব বিশ্বাস টিশ্বাস বুঝি না। তার মানে? উমিচাঁদ বললে, এইখানে এই বজরায় বসে তা বলা যায় না, একটু নিরিবিলি দরকার। আমার হালসি বাগানের বাড়িতে চলুন, একেবারে পাকা বন্দোবস্ত করে ফেলি। কিসের পাকা বন্দোবস্ত? বিশ্বাসের। তবুও ক্লাইভ সাহেব কিছু বুঝতে পারলে না। উমিচাঁদ বললে, সে যেখানে হোক চলুন, হয় আমার বাড়িতে নয় আপনার পেরিন সাহেবের বাগান বাড়ির দপ্তরে। এতক্ষণে কথাটার মানে ক্লাইভ সাহেবের মাথায় ঢুকল। দ্য স্ক্রাউন্ডেল এইমাত্র বাগান বাড়ি ছেড়ে চলে এসেছে, সবাইকে আগে পাঠিয়ে দিয়ে নিজে শুধু একলা চলেছে, আর ঠিক এই সময়ে আবার ফিরে যেতে হবে। তবুও মুখে কিছু বললে না, হাসতে হাসতে শুধু বললে, অল রাইট। ওয়াটস বললে, কিন্তু মরিয়ম বেগম সাহেব আর কী হবে কর্নেল? মরিয়ম বেগম? একটার পর একটা প্রবলেম যেন ক্লাইভকে উন্মাদ করে দেবে। জুন মাসের রাত, একটু পরেই বোধ হয় ঝড় বৃষ্টি আসবে। ওদিককার সমস্ত আকাশটা ডার্ক হয়ে গেছে। ক্লাইভ সেই দিকে একবার দেখে নিয়ে বললে, মরিয়ম বেগমের সঙ্গে কে আছে? একজন বাঁদি, পাছে ধরা পড়ে যায় বলে হিন্দু লেডি ছদ্মবেশে রয়েছে। বজরার মাঝি মল্লারা, তারা কোথায়? তারা ফাইট করতে আসছিল, কিন্তু আমরা তাদের মুখ বন্ধ করে জলে ডুবিয়ে দিয়েছি। দে আর অল ডেড, কাউকেই কথা বলতে দিইনি। ক্লাইভ সাহেব অবাক হলো।
সে কি? উমিচাঁদ বললে, ঠিকই করেছি সাহেব, তাদের না মেরে ফেললে নবাবের কানে পৌঁছে যেত কথাটা। এতে ভালোই হলো, কেউ আর জানতে পারবে না। কিন্তু মরিয়ম বেগমকে কি এখন ধরে রাখাটা ঠিক হবে? বেগম নিয়ে আমাদের কি কনসার্ন? ওয়াটস বললে, এই মরিয়ম বেগমই তো আমাদের সব কথা জেনে ফেলেছে স্যার। রাত্রে জগৎ শেঠজির বাড়িতে এই বেগম সাহেবাই তো গিয়েছিল, এ সব কথা জানিয়ে দিয়েছে। নইলে নবাবের তো জানবার কথা নয়, কারোরই জানবার কথা নয়। তা ওকে নিয়ে এখন কি করব, কোথায় রাখব? উমিচাঁদ বললে, কেন, আপনার বাগানে তো আরও একজন হিন্দু লেডি আছে, তার সঙ্গে একেও রেখে দিন। একটা ঘরে হিন্দু লেডি থাকবে আর একটা ঘরে মুসলমান লেডি থাকবে। ক্লাইভ বললে, না, তারা আর নেই, সেই হিন্দু লেডি চলে গেছে। সে কি, তাড়িয়ে দিয়েছেন তাদের? ভালোই করেছেন। মেয়ে মানুষ যদি রাখতেই হয় সাহেব, তা বেশ ভালো মেয়ে মানুষ রাখবেন, যে ফুর্তি করতে জানে, ফুর্তি দিতে জানে, সেই তো মেয়ে মানুষ। ক্লাইভ উমিচাঁদের কথা শুনে রেগে গেল, বলে, উমিচাঁদ, তোমার কাছে মেয়ে মানুষ সম্বন্ধে আমি আইডিয়া নিতে চাই না। আমি অনেক দিন ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়ান ওমেন আমি চিনি। ওই দেখুন, আপনি রেগে যাচ্ছেন, আপনার ওই তো দোষ। স্টপ দ্যাট টপিক, ও সম্বন্ধে আর কোনো কথা শুনতে চাই না আমি, অন্য কথা বলো। তারপর মাঝিদের দিকে ফিরে পড়লে, পেরিন সাহেবের বাগানের দিকে বজরা ঘোরাও। ইতিহাসের সে এক কুটিল সন্ধিক্ষণ। হিন্দুস্তানের মানুষ যখন সবাই নিজের নিজের স্বার্থ চিন্তার আফিম খেয়ে নেশায় আচ্ছন্ন, তখন ভূগোলের এক কোণে এক জলাভূমির রঙ্গমঞ্চে বিদেশ থেকে আসা আরেক দল মানুষ নিঃশব্দে আরেক ইতিহাস, আরেক ভূগোল রচনা করবার আগ্রহে আরেক মতলব বাড়ছে। তাদের কাছে কষ্ট কোনো কষ্টই নয়, বিশ্রাম, ঘুম, স্বাস্থ্য তাদের কাছে শুধু অভিধানের শব্দাবলী। ওই কথাগুলো শুধু অভিধানেই লেখা থাক, যেদিন এম্পায়ার হবে সেদিনকার জন্য ওগুলো মুলতবি রইল। এই মশা মাছি সাপ যোগ, এই বিছে মাকড়সা, এই শীত গ্রীষ্ম সেই দিন সুদে আসলে মিলে সোনা হিরে জহরত হয়ে উসুল হয়ে যাবে। তখন সবাই বলবে, দ্য সান নেভার সেটস ইন দ্য ব্রিটিশ এম্পায়ার। সূর্য কখনোই অস্ত যায় না ব্রিটিশ এম্পায়ারে। আর এরপর আছে আরব, আফ্রিকা, বর্মা, সিলন, ইজিপ্ট, মেসোপটেমিয়া। আমেরিকা হাতছাড়া হয়ে গিয়ে যা লোকসান হয়েছে তা পূরণ হয়ে যাবে ইন্ডিয়ান এম্পায়ার করে। আবার সেই পেরিন সাহেবের বাগান, যেখানে যত সেপাই সোলজার ফোর্স ছিল সবাই চলে গেছে, ফাঁকা হয়ে গেছে কলকাতা ফোর্ট, ফাঁকা হয়ে গেছে পেরিন সাহেবের বাগান। শুধু 100 সোলজার রাখা হয়েছে চন্দননগরের ফোর্ট গার্ড দেবার জন্য। তবুও দুই একজন যারা ছিল পেরিন সাহেবের বাগান তদারক করবার জন্য, তাদের আবার ডাক পড়ল। তারা এসে আবার গেট খুলে দিলে, দপ্তরের দরজা খুলে দিলে। মরিয়ম বেগমকে কোথায় রাখলে? হুজুর, যেখানে আগে জেনানারা ছিল সেখানেই রেখে দিয়েছি। ওয়াটস নিজে তদারক করে এসেছিল, বলে, দরজা বন্ধ করে দিয়ে এসেছি কর্নেল। খুব কাঁদছিল। খুব কাঁদছিল? ওয়াটস বলল, কর্নেল বলছিল আমি মরিয়ম বেগম নই, আমি মরিয়ম বেগম নই। উমিচাঁদ বললে, তখন থেকে কেবলই বলছে আমি মরিয়ম বেগম নই, ভাবতে পারেনি এমন করে ধরা পড়ে যাবে, তাই ওই বলে ছাড়া পেতে চাইছে। ক্লাইভ উমিচাঁদের দিকে চেয়ে বললে, তোমাকে চিনতে পেরেছে নাকি? উমিচাঁদ বললে, আমাকে কে না চেনে সাহেব, কিন্তু আমি তাতে পরোয়া করি না। আপনি ভয় করতে পারেন, ওয়াটসন ভয় করতে পারে, আমি হলাম কারবারি লোক। আমি জানি প্রাণের চেয়ে কারবার বড়। আপনাদের সঙ্গে যখন কারবার করতে বসেছি তখন সব কিছু জেনে শুনেই বসেছি। ক্লাইভে তবু ভাবনা গেল না, বললে, কিন্তু ওদের খাবার বন্দোবস্ত করেছ? ওয়াটস বললে, ইয়েস কর্নেল, ল্যাসিংটন ছিল, ওকে বলেছি।
একবার ডাকো ল্যাসিংটনকে এখানে। ওয়াটস ল্যাসিংটনকে ডেকে আনলে ঘরের ভেতরে। ল্যাসিংটন ভেতরে আসতে ক্লাইভ জিজ্ঞেস করলে, কি অ্যারেঞ্জমেন্ট করেছো ওদের খাওয়ার? ওরা খেতে চাইছে না স্যার, দে আর ক্রাইং। ওরা বলছে ক্লাইভ সাহেবকে ডেকে দাও। উমিচাঁদ বললে, আপনি যাবেন না সাহেব? একবার ওরা আপনাকে ঠকিয়ে চিঠি চুরি করে নিয়েছিল, এবারেও আবার সেই মতলবি করছে। ল্যাসিংটন আবার বললে, ওরা বলছে আপনি নাকি ওদের চেনেন। উমিচাঁদ বললে, নিশ্চয়ই চেনেন সাহেব, খুব ভালো করেই চেনেন। তারপর ক্লাইভের দিকে ফিরে বললে, ও নিয়ে আর সময় নষ্ট করা উচিত নয় সাহেব, আমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমিও সোজা মুর্শিদাবাদ থেকেই আসছি, আমাকেও এখন বাড়ি যেতে হবে, অনেক কাজ পড়ে আছে সেখানে। ক্লাইভ লেসিংটনের দিকে চেয়ে বললে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ওদের কোনো কথায় কান দিও না তুমি, দরজা বন্ধ করে রাখবে সব সময়, দিনরাত পাহারাদারের বন্দোবস্ত করবে। ল্যাসিংটন চলে গেল। ক্লাইভ উমিচাঁদের দিকে ফিরে বললে, বলো, তুমি কি বলছিলে? উমিচাঁদ বললে, যা বলবার আমি তাড়াতাড়ি বলবো সাহেব। আমি বলেছি তো আপনাকে যে আমি কারবারির লোক, কাজ ছাড়া আমি আর কিছুই বুঝি না। আমি আপনাদের জন্য কি কি কাজ এতদিন করেছি তা আপনারা জানেন, নবাবও জানে, আর নবাবের জন্য আমি কি কি করেছি। আজ যে চন্দননগর আপনারা দখল করে বসে আছেন তা আমার জন্যে, এ কথা নিশ্চয়ই স্বীকার করবেন। আজ যে মির্জাফর সাহেবের সঙ্গে একটা বোঝাপড়া হয়েছে তা ওই এই উমিচাঁদের জন্যে। আর এও নিশ্চয়ই জানেন, এই উমিচাঁদ আপনাদের সহায় না হলে আপনারা এই কলকাতায় কলকে পেতেন না, পাততাড়ি গুটিয়ে আবার ঘরের ছেলে ঘরে ফিরে যেতে হতো। আর এটাও নিশ্চয়ই জানেন, এতদিন যে নবাব রেগে গিয়ে আপনাদের ভিটে ছাড়া করেনি, এও আমার জন্যে। ক্লাইভ বললে, অত কথা শুনবার আমার সময় নেই, কি করতে হবে তাই বলো। উমিচাঁদ বললে, সে কথা বলবার জন্যই তো আপনাকে এখানে ডেকে আনলুম। আপনার মতন আমারও সময়ের দাম আছে, আমাকে তো কারবার করে পেট চালাতে হয়। বলো, আমাকে কি করতে হবে? উমিচাঁদ বললে, দেখুন, যদি ইয়ালুথুব খাঁর সঙ্গে আপনারা বোঝাপড়া করতেন তাতে আমার কিছু বলার ছিল না। আপনারা মির্জাফরকেই পছন্দ করলেন, সে যাই হোক, সে যা করে ফেলেছেন ফেলেছেন, আমার তাতে কিছু বলবার নেই। এখন নবাব হবার পর মির্জাফর সাহেব আপনাদের যে টাকা দেবে বলেছে তার থেকে আমার কিছু ভাগ চাই। তোমার ভাগ চাই? অমিচাঁদ বললে, বেশি নয়, যা টাকা পাবেন তার 5%। ক্লাইভ কথাটা শুনে গুম হয়ে বসে রইল। উমিচাঁদের কথায় এত দূর এগিয়ে শেষকালে কি পিছিয়ে যেতে হবে নাকি? নবাবকেও চিঠি লেখা হয়ে গেছে, ইংরেজ ফৌজ মুর্শিদাবাদের দিকে যাচ্ছে। ফৌজ, কামান, সেপাই, সৈন্য সামন্ত সব কিছুই চলে গেছে, শুধু ক্লাইভের নিজের যেতে কিছু বাকি। এতদিন উমিচাঁদই তো বুঝিয়েছে যে সে ইংরেজের দলের লোক। এতদিন উমিচাঁদই তো আমাদের খুঁচিয়ে তুলেছে, বলেছে সমস্ত আমির ওমরাহ সবাই নবাবের ধ্বংস চায়। জগৎ শেঠকে তাদের দলে এনেছে এই উমিচাঁদই। এই উমিচাঁদের ঘরে গুরু নানকের ছবিকে ধূপ ধুনো দিয়ে পুজো করা হয়। এই উমিচাঁদের ফলেই তাদের চাল, ডাল, ঘি বিক্রি করে মোটা প্রফিট করেছে। এরা ঠিক শেষ মুহূর্তে আসে, এই উমিচাঁদ, নন্দকুমার, এই নবকৃষ্ণের দল। যতই দিন যাচ্ছে ততই যেন ক্লাইভ অবাক হয়ে যাচ্ছে এই ইন্ডিয়ানদের দেখে। সাধারণ রাস্তার মানুষ, গ্রামের চাষাভুষোরা তো এমন নয়। তারা কতবার তামাক খাইয়েছে ক্লাইভকে, তাদের বাড়ির দাওয়ার উপরে বসিয়ে সুখ দুঃখের গল্প বলেছে। তারা জানেই না কে উমিচাঁদ, কে জগৎ শেঠ, কে মির্জাফর। তারা তো খবরও রাখে না কে তাদের নবাব আর কে তাদের বাদশা। তারা রামপ্রসাদের গান শুনেছে, হরির নাম শুনেছে, কৃষ্ণের নাম শুনেছে, রাধার নাম শুনেছে, ঘেটু, লক্ষ্মী, সরস্বতী, মনসা, শীতলার এদের নামও শুনেছে। আর এই উমিচাঁদের দল, এরাই তাদের লোভ দেখিয়ে দেখিয়ে
উমিচাঁদ জগৎ সেট হয়ে বসেছে। 5% শুনে চমকে উঠলেন নাকি সাহেব? এতক্ষণে যেন ক্লাইভ সাহেবের জ্ঞান ফিরে এলো। কিন্তু উমিচাঁদ জানে না যে ক্লাইভ যদি উমিচাঁদের চালাকি ধরতে না পারবে, সেন্ট ফোর্ট ডেভিডের কমান্ডার সে মিছিমিছিই হয়েছিল। হাজার হাজার লাখ লাখ উমিচাঁদদের জব্দ করবার ক্ষমতা নিয়ে সে ইন্ডিয়ায় এসেছে। এই কথাও উমিচাঁদ হয়তো ঠাহর করতে পারেনি। 5% হলে আমার পাওনা হয় 30 লাখ টাকা মাত্র। 30 লাখ টাকা এমন কিছু বেশি নয়। রাত গম্ভীর হয়ে আসছে। সমস্ত প্রোগ্রাম নষ্ট করে দিয়েছে উমিচাঁদ। তবুও ক্লাইভ সাহেব মুখে হাসি ফুটিয়ে উমিচাঁদের দিকে চেয়ে রয়েছে। বললে, আর? উমিচাঁদ বললে, আর নবাবের সিন্ধুকে যা গয়নাগাটি পাওয়া যাবে তার 4 ভাগের 1 ভাগ আমায় দিতে হবে। বাকি 3 ভাগ আপনারা যে কেউ নিতে পারেন। আমি কিছুই বলতে যাব না। আর? উমিচাঁদ বললে, আর মানে? না, আর কি চাও তাই জিজ্ঞেস করছি, কারণ সব জিনিসটা আগের থেকেই বোঝাপড়া হয়ে থাকা ভালো। আমি চাই না শেষে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হোক। উমিচাঁদ বললে, আমিও তাই চাই না সাহেব, সেজন্যই তো সব খোলাখুলি বললুম। আপনি শেষকালে বলবেন যে উমিচাঁদ বেটা আমাকে ঠকিয়ে নিলে। কিন্তু আমি 30 লাখ টাকা দিতে পারবো না। কত দেবেন? ক্লাইভ বললে, বলবো? উমিচাঁদ বললে, বলুন, মন খুলেই বলুন। আপনার সঙ্গে আমার কোনো লুকোচুরি নেই। আমি কারবারি মানুষ, সোজা কথার ভক্ত। ঘোরপেজ আমি বুঝি না। ক্লাইভ বললে, আমি 30 লাখ টাকা দিতে পারবো না। কিন্তু কত দেবেন তাই বলুন। ক্লাইভ বললে, লেখাপড়া যখন হচ্ছে তখন পাকাপাকি বন্দোবস্ত হওয়াটাই ভালো। আমি 20 লাখ টাকা পর্যন্ত দিতে পারি। রাজি? উমিচাঁদ ভাবতে লাগলো। ক্লাইভও মনে মনে তখন হিসেব করছে। 50 লাখ দিতে হবে ইংরেজ ব্যবসাদারদের, সেইবারের লড়াইতে যাদের লোকসান হয়েছে। আর্মেনিয়ানদের জন্য দিতে হবে 10 লাখ টাকা, আর তারপর আর্মি আর নেভির জন্য 25-25 করে 50 লাখ টাকা। আর যারা নেটিভ কারবারি তাদেরও ক্ষতি হয়েছিল, আগুন লেগে ঘরবাড়ি সব পুড়ে গিয়েছিল, তাদেরও অন্তত 20-30 লাখ টাকা দিতে হবে। আর কোম্পানির জন্য 1 কোটি টাকা তো বরাদ্দ আছেই, এর থেকে 30 লাখ টাকা দিতে হবে উমিচাঁদকে। টাকা দিতে আপত্তি নেই, কিন্তু 30 লাখ টাকা চাইলেই সেই টাকা দিতে রাজি হলে সন্দেহ হতে পারে, তাই একটু দর কষাকষি করে নেওয়া ভালো। বললে, বলুন 20 লাখ টাকা হলে রাজি কিনা। উমিচাঁদ অনেক ভেবে অনিচ্ছের সঙ্গে বললে, ঠিক আছে, 20 লাখই রাজি। তাহলে সেই কথাই রইল। কিন্তু লেখাপড়া? জানেনই তো সাহেব, আমি হলাম কারবারি লোক। লেখাপড়া আর সই সাবুত করা দলিল চাই, তাতে আপনাদেরও সই থাকবে আর আমিও সই করব। নইলে যখন কাজ খতম হয়ে যাবে তখন বলবেন টাকা দেবার কথা তো ছিল না। ক্লাইভ বললে, না না, সেরকম কথা বলবো না। তুমি আমাদের গোড়া থেকেই সাহায্য করে আসছো, আমরা অত আনগ্রেটফুল নই। তবুও তুমি যখন বলছো তখন দলিল তৈরি হবে। বেশ, তাই ভালো। কিন্তু আজকে এখন তো হবে না, কাল হতে পারে। আজ আমি এখনই যাচ্ছি, সব বন্দোবস্ত ঠিক করে ভোরবেলা তোমার বাড়িতে সব পেপার নিয়ে যাব। উমিচাঁদ বললে, আপনাদের সকলের সই চাই কিন্তু। আপনি, ওয়াটসন, ড্রেক, ওয়াটস, মেজর কিলপাট্রিক, বিচার, সকলের। মির্জাফরের সঙ্গে ঠিক যেমন যেমন দলিল হয়েছে, যারা যারা সই করেছে, তাতে তাদের সকলের সই থাকা চাই। আচ্ছা ঠিক আছে, ও কথাই রইল। উমিচাঁদ খুশি হয়ে চলে গেল। ওয়াটস এতক্ষণ চুপ করেছিল। বলে, কর্নেল, ভালোই করেছেন রাজি হয়ে। টাকা না দিলে উমিচাঁদ সাহেব সব বলে দিত নবাবকে, তাতে মির্জাফর সাহেবেরও বিপদ হতো। মির্জাফর সাহেব হয়তো ভয়ে শেষকালে পিছিয়ে যেত। ক্লাইভ বললে,
না, আমি টাকা দেব না। তার মানে? আপনি তো কথা দিলেন টাকা দেবেন, 20 লাখ টাকা দেবেন, কন্ট্রাক্ট সই করে দেবেন। তা হোক, আমি কথা রাখব না। স্কাউন্ডেলটাকে আমি ভালো করে শিক্ষা দেব। আই শ্যাল টিচ হিম এ লেসন। এই বলে উঠে দাঁড়ালো ক্লাইভ। শেষ মুহূর্তে প্যাঁচ কষে কিছু টাকা আদায় করে নিতে চায় স্কাউন্ডেলটা। সুতরাং ক্লাইভও প্যাঁচ কষবে। ওয়াটসকে বললে, চলো, লেট আস গো। কোথায়? ক্লাইভ বললে, এখনও বোধহয় ওরা আছে, এরপর হয়তো সবাই চলে যাবে, আর দেরি করলে চলবে না। পেরিন সাহেবের বাগানে তখন অন্ধকার ঝিমঝিম করছে। ক্লাইভ আর ওয়াটস বাগানের গেট পেরিয়ে বাইরে এসে দাঁড়ালো। বড় বড় গাছগুলোর মাথায় কয়েকটা বাদুড় পাখা ঝাপটানি দিচ্ছে। অনেক ভাবনার বোঝা নিয়ে ইতিহাস আপনার হাতে লিখে চলেছে একটা পরিচ্ছেদের পর আর একটা নতুন পরিচ্ছেদ। সৎ অসৎ, ন্যায় অন্যায়, উত্থান পতনের ঢেউ আছড়ে পড়ছে বারবার। এইবার ইন্ডিয়ার পালা। তোমরা অনেকদিন আমাকে অস্বীকার করেছ, আমাকে অবহেলা করেছ। আমি তোমাদের কিছুই বলিনি। তোমরা একবার বলেছ ভগবান আছে, একবার বলেছ ভগবান নেই। তোমরা একবার পরকালে বিশ্বাস করেছ, একবার ইহকালে। আলেকজান্ডার যেই সমরকন্দের সিংহাসনে বসে একদিন সেকেন্দার বাদশা নামে বিখ্যাত হয়েছিল, সেই সিংহাসনে একদিন তৈমুর আর তার বংশধর বাবর বসেছিল। সিংহাসন তো চিরকাল কারোর একচেটিয়া থাকে না। 110 বছরের এক বুড়ির মুখে হিন্দুস্থানের কথা প্রথম শুনেছিল বাবর। শুনেছিল 1398 সালে কেমন করে তৈমুর হিন্দুস্থান দখল করেছিল, আর তখন থেকেই এই দেশে আসবার আগ্রহ হয়েছিল সেই ছেলেটার। একদিন যখন বাবর দিল্লির সিংহাসনে বসল, ওদিকে বাংলাদেশে তখন আরেকজন আরেক সিংহাসন দখল করে বসেছে। সে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। হিন্দুস্থানের ইতিহাসে এই সিংহাসন বদলের ইতিহাস। সিংহাসন যখন বদলেছে তখন উমিচাঁদের দল এমনি করেই দলিল সই সবুত করে পাকা বন্দোবস্ত করে নিতে চেয়েছে। কিন্তু ভারত ভাগ্যবিধাতার বিধানে একদিন সব দলিল, সব সই, সব বন্দোবস্তই আবার বানচাল হয়ে গিয়েছে। স্যার, পেছন থেকে হঠাৎ ল্যাসিংটনের গলা পেয়ে ক্লাইভ ফিরে দাঁড়ালো। কি? ল্যাসিংটন বাগান পেরিয়ে গেটের বাইরে এসে বললে, আপনি চলে যাচ্ছেন? কেন, কিছু বলবে? ল্যাসিংটন বললে, মরিয়ম বেগম আর তার বাদীটা আপনাকে ডাকছে, বলছে আপনার সঙ্গে একবার কথা বলবে। কি কথা? তা বলছে না। ক্লাইভ বললে, বলো, এখন আমার সময় নেই কথা বলবার। আমি কাল ভোরেই মুর্শিদাবাদ যাচ্ছি, সেখান থেকে ফিরে এসে কথা বলবো। কিন্তু ওরা কিছুই খাচ্ছে না, না খেয়ে থাকলে যে মারা যাবে। ক্লাইভ বললে, মারা যায় যাক, মরিয়ম বেগম মারা গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো লোকসান হবে না। এই বলে সোজা অন্ধকারের মধ্যেই পা বাড়িয়ে দিলে। ওদিকে উমিচাঁদ তখন নিজের বাড়িতে গিয়ে প্রথমে হিসেবের খাতা বার করে বসলে। মোহর, টাকা, জমি, সম্পত্তি, কারবার সব লেখা থাকে সেই হিসেবের খাতায়, নিখুঁত হিসেব। গুরু নানকের শিষ্য মাথার ওপর গুরুর পট টাঙিয়ে রেখে হিসেব লেখে। হিসেবের মজা বড় মজা। একের পরে একটা শূন্য বসালেই 10 হয়ে যায়, তারপর আরেকটা শূন্য বসালেই 100, আবার তারপর একটা শূন্য বসালেই 1000, আর তারও পরে একটা শূন্য বসালে একেবারে 10,000। এমনি একটা করে শূন্য বসিয়েই উমিচাঁদ লাখ লাখ টাকার মালিক হয়েছে আজ। আজ আবার আরও 20 লাখ টাকা যোগ হলো। কিছুই করতে হলো না, পরিশ্রম নয়, কেনা বেচা নয়, শুধু একটু বুদ্ধি খরচ। আর এই বুদ্ধিটারই দাম 20 লাখ টাকা। হিসেবের খাতার পাতায় শেষ সংখ্যাটার সঙ্গে আরও 20 লাখ টাকা যোগ করলে মোট কত হবে তারই হিসেব করতে উমিচাঁদ একবার অন্যমনস্ক হয়ে গেল। সঙ্গে সঙ্গে গুরু নানকের কথাটা মনে পড়ল। মাথা উঁচু করে দেওয়ালে টাঙানো পটটার দিকে চেয়ে এক মনে প্রণাম করে নিলে একবার।
তাহলে বলুন, কেমন লাগলো আজকের পর্বটি? আশা করছি ভালো লাগলো। তাহলে সঙ্গে থাকুন, পাশে থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।